স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর এবং ফোর্সেস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর তার ফলস্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুই শিশুপুত্র সহ ছিলেন পাকিস্তানিদের হাতে বন্দী। মহান মুক্তিযুদ্ধে এই পরিবারের অবদান এক অনন্য দৃষ্টান্ত। ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসী সাক্ষী। পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। দলমত নির্বিশেষে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি বিদায় নিচ্ছেন। পেছনে রেখে গেলেন এক মহিষী নারী, এক সংগ্রামী রাজনীতিবিদ, এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ, যা এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু। চিরচেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ এই দেশের মাটিতেই তার শহীদ স্বামীর পাশে তিনি শায়িত হবেন চিরদিনের জন্য, ইনশাল্লাহ। আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব দেশনেত্রীর মতোই গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে। মহান আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী এবং উপস্থিত ভাই ও বোনেরা, এখন পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবেসে শ্রদ্ধা করে যারা তার জানাজায় সামিল হয়েছেন সেই লাখো ভাই বোনকে জানাই গভীর শ্রদ্ধা। মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, 3 বাহিনী প্রধান সহ কর্মকর্তাবৃন্দকে উপস্থিতির জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ
আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি। সুধী মণ্ডলী, এখন মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আদায় করবেন, নেতৃত্ব দেবেন জাতীয় মসজিদ বয়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। আপনারা জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিন। আমরা সবাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াই এবং যদ্দূর পারি কাতার সোজা করি। সলাতুল জানাজার নিয়ত, যখন সলাতুল জানাজার জন্য আমরা এসেছি, জানাজার জন্য দাঁড়িয়েছি, সলাতুল জানাজার নিয়ত করলাম, বাস এতটুকুই জানাজার নিয়ত। 4 তকবীর হয় জানাজাতে। প্রথম তকবীর আমরা হাত উঠাবো, প্রথম তকবীর পরে সানা, দ্বিতীয় তকবীর, এরপর দুরূদ শরীফ, তৃতীয় তকবীরের পর দোয়া, চতুর্থ তকবীরের পর সালাম। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে, আমরা প্রস্তুত হয়ে যাই। নামাজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই। নামাজের আবার ছবি হয় নাকি? এটা তো দোয়া, আল্লাহর দরবারে দোয়া করব। শুরু করা যায় মনে হয় এবার। ঠিক আছে, দরকার আছে। আচ্ছা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনারা দেখছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হলো। জানাজা ইমামতি করলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। আপনারা এটাও দেখেছেন যে জানাজার আগ মুহূর্তে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শুনিয়েছেন এবং তিনি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং সেটাই স্বাভাবিক। দীর্ঘদিনের রাজনৈতিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এখন যেটি হবে যে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত থেকে তার মরদেহ নেওয়া হবে জিয়া উদ্যানে, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে শায়িত করা হবে। আর স্মরণকালের সর্ববৃহৎ জানাজা হলো এবং লাখ লাখ মানুষ এই জানাজায় অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই জানাজায় অংশ নেওয়ার জন্য অংশ নেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কফিনটি সেটি নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা পড়িয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনী তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপরে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং মা যদি কারোকে কষ্ট দিয়ে থাকেন সেজন্য তিনি ক্ষমা চেয়েছেন, আর যদি কোনো দেনা পাওনা কারো থাকে সেটি যেন তার কাছে জানালে তিনি সেটি পরিশোধ করার চেষ্টা করবেন। এই কথাটি শুধুমাত্র দোয়া চেয়ে বক্তব্য শেষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। একটি গৌরবময় বিদায়। দেশের মানুষই ছিলেন তার পরিবার, তার অস্তিত্ব এবং একই সাথে আপসীন অভিযাত্রার যে সমাপ্তি সেটি ঘটল দেশ, মাটি ও মানুষের সঙ্গে তার যে নিবিড় সম্পর্ক, নিবিড় বন্ধন ছিন্ন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদায় নিলেন। আজকে আমরা তার এই জানাজায় শুধুমাত্র বাংলাদেশের লাখো জনতা বা মানুষ অংশ নিয়েছেন, শুধু তাই নয়, দেশের বাইরে বিভিন্ন মেহমান কিন্তু বাংলাদেশে এসেছিলেন, তারাও এই জানাজায় অংশ নিয়েছেন। শেষ বিদায় জানাতে তারা এসেছিলেন। অন্তত 32টি দেশের রাষ্ট্রদূত তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পশ্চিম প্রান্তে তারা গিয়েছিলেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন। এবং একজন আপসীন নেত্রীর যে বিদায় এবং তাকে রাজনীতিতে আসার পর থেকে 41 বছরের যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের উত্থান পতন, কিভাবে তিনি বিএনপির দায়িত্ব নিলেন, সেই বিষয়গুলোই কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তুলে ধরেছেন। 1982 সালের 3 জানুয়ারি তিনি বিএনপির দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পরে সেই সময় বিএনপির কি অবস্থা ছিল, দলের ভেতরে বাইরে নানা রকম নেতৃত্ব নিয়ে ষড়যন্ত্র ছিল, সেই সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নেন। প্রথমে তিনি দলের সদস্য হন, এরপরে ভাইস চেয়ারম্যান হন, এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন এবং দলের দায়িত্ব নেওয়ার পরেই তিনি দলকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই দলটিকে মানুষের দুয়ারে নিয়ে গেছেন এবং জাতীয়তাবাদী শক্তিকে একসুতোই বেঁধে রাখতে তিনি সক্ষম হয়েছেন এবং এই যে 41 বছর দলের মধ্যে কোনো ভাঙন তিনি সৃষ্টি হতে দেননি এবং দলের ক্ষেত্রে তিনি তার যে অনুপস্থিতি তিনি বুঝতে যাননি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার কে মরদেহ বহনকারী যে গাড়িটি, সেই গাড়িতে তার মরদেহ তোলা হয়েছে। এখন এখান থেকেই নিয়ে যাওয়া হবে জিয়া উদ্যানে। তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তার দাফন সম্পন্ন করা হবে এবং দাফনের যদিও সরকারের তরফ থেকে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সেখানে সাধারণ যে মানুষ, সেই সাধারণ মানুষের
উপস্থিতি না হওয়ার জন্য বা উপস্থিত হতে পারবেন না, এ ধরনের বিধিনিষেধ কিন্তু রয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে এবং আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অংশগ্রহণ করার জন্য। আর যেটি আমি আগেই বলেছি যে বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় নির্বাচনী রাজনীতিতে তিনি কখনো পরাজিত হননি। তিনি 5টি সংসদ নির্বাচনের 23টি আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 23টি আসনেই তিনি জয়ী হয়েছেন। অর্থাৎ যদি আমি বাংলাদেশ বলি এবং উপমহাদেশ ধরি, উপমহাদেশে শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশেও এ ধরনের নজির কিন্তু দেখা যায় না। আর বিএনপি চেয়ারপারসন সবসময় বলতেন বাংলাদেশই তার সবশেষ ঠিকানা, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। এদেশের এই দেশ, এই দেশের মাটি, এই দেশের মানুষই তার সব কিছু। এবং তিনি বলতেন যে তার 3টি পরিবার, একটি হচ্ছে তার নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন, আরেকটি পরিবার হচ্ছে তার দল, আরেকটি পরিবার হচ্ছে পুরো দেশের জনগণ। অর্থাৎ জনগণের প্রতি যে ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার যে ত্যাগ, সেই ত্যাগের বিষয়টি এখন আমরা সবাই জানি। সেই কারণে তিনি আপসীন নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। 111-এর সময় আমরা দেখেছি যে -2 ফর্মুলা কার্যকর করার চেষ্টা করা হয়েছিল। তারেক রহমানকে গ্রেফতার করে চোখ বেঁধে 18 ঘন্টা, অর্থাৎ একদিনে 18 ঘন্টা নির্যাতন চালানো হয়েছিল শুধুমাত্র বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য। সকল ধরনের বন্দোবস্তই করেছিল সে সময়ের বিতর্কিত 111 সরকার। কিন্তু বেগম খালেদা জিয়া দৃঢ় কণ্ঠে বলেছেন দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই, তিনি মরলে বাংলাদেশের মাটিতেই মরবে। এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইটা তিনি সবসময় চালিয়ে গেছেন। তিনি এটিও বলেছেন দেশের বাইরে তার কোনো আশ্রয়স্থল নেই বা তার কোনো ঠিকানা নেই। এবং তিনি ভারতের, বিশেষ করে ভারতের সঙ্গে, ওই দিন একজন রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে দেনা পাওনাগুলো রয়েছে, অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, সেই সময়ে কিন্তু ভারতের সঙ্গে চোখে চোখ রেখেই কথা বলেছেন। আজকে বিশেষ রাষ্ট্রীয় মর্যাদায় আমরা দেখেছি যে সকাল 9টার কিছু পরে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয় সংসদ ভবন এলাকায়। সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে তার মরদেহ রাখা হয় এবং কিছুক্ষণ আগেই জানাজায় অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। আমরা দেখেছি যে একদিকে যেমন শ্যামলী থেকে শুরু করে এইদিকে মহাখালী এবং এইদিকে কারণ বাজার পর্যন্ত লোকে লোকারণ্য হয়েছিল। যে যেখানে পেরেছেন রাস্তায় দাঁড়িয়ে নামাজে জানাজা অংশ নিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। আমরা এর আগে যদি বলছিলাম যে 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির একটি মামলায় কারাগারে নেওয়া হয় এবং কারাগারে নেওয়ার পর থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিকভাবে অবনতি ঘটতে থাকে। আমরা দেখেছিলাম, সেই সময় দেখেছি যে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যান, সে সময় কিন্তু হেঁটেই তিনি কারাগারে গিয়েছিলেন এবং এরপরে তার বিনা চিকিৎসা বা চিকিৎসার অভাব এবং কারাগারের যে পরিস্থিতির কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার পরিবারের পক্ষ থেকে বারবার উন্নত চিকিৎসার জন্য, অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য আবেদন করা হলেও সরকার সে সময় কর্ণপাত করেনি। এমনকি 2020 সালের 25শে মার্চ যখন দেশে প্রবল করোনার সংক্রমণ শুরু হয়, তখন অনেকটা বাধ্য হয়েই নির্বাহী আদেশে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে সাময়িকভাবে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেন এবং মুক্তির পর থেকেই তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন তার গুলশানের বাসা ফিরোজায়। এবং ফিরোজায় থাকা অবস্থায় তিনি এভারকেয়ার, ফিরোজা, এভাবেই তার দিন কাটছিল। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেগম খালেদা জিয়া মুক্ত হন এবং তিনি রাষ্ট্রপতির যে নির্বাহী আদেশ, সেই আদেশে তিনি মুক্তি, যদিও রাষ্ট্রপতি দিয়েছিলেন, তার সাজা মওকুফ করেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন তিনি কোনো অপরাধ করেননি, তিনি কোনো দুর্নীতি করেননি, সেই কারণে কারো ক্ষমা করা বা কারো মাফ করার কোনো প্রশ্ন আসে না। তিনি তার মামলাগুলো আইনি প্রক্রিয়াভাবেই
মোকাবেলা করবেন। পরবর্তীতে আমরা দেখেছি তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশের সর্বোচ্চ আদালত থেকে মুক্ত হয়েছেন এবং সর্বোচ্চ আদালত রায়ে যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে যে মামলায় রায় দেওয়া হয়েছিল এটি রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে তাকে রায় দেওয়া হয়েছিল এবং ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করেই বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল এবং বেগম খালেদা জিয়ার সামাজিকভাবে যে দুর্নাম হয়েছে, সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং সোশ্যাল যে স্টিগমাগুলো রয়েছে আপিল বিভাগ তার রায়ে সেগুলোও কিন্তু তুলে নিয়েছিলেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া যেটি বারবারই বলতেন তিনি কখনো দুর্নীতি করেননি, কিন্তু তার আওয়ামী লীগ সরকার জিয়া পরিবারকে রাজনীতির বাইরে রাখতেই তার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছিল, যেটি আমরা পরবর্তীতে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে আমরা দেখেছি। আর 2010 সালের নভেম্বরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এবং সেটিও কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার আইনের দোহাই দিয়ে, আদালতের রায়ের দোহাই দিয়ে সেটি উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে অনেকটা দম্ভ করেই বলেছিলেন যে তাকে হয়তো কোনো এক সময়ে তিনি সেনানিবাসে প্রবেশ করতে পারেননি তার গাড়ি বহর নিয়ে, সেই প্রতিশোধ এর কারণেই তাকে সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু এসেছেন 1990-এর যে এরশাদ বিরোধী আন্দোলন 111-এর সময় তার পরিবারের প্রতি যে নির্যাতন, সেই বিষয়গুলোই কিন্তু নজরুল ইসলাম খান তুলে ধরেছেন এবং এটিও তুলে ধরেছেন যে বেগম খালেদা জিয়া যে সম্মান নিয়ে যে গৌরবময় বিদায় হলো, অন্যদিকে তার উপর যে নির্যাতন করেছেন সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা, তিনি অন্তত লাঞ্চ করেও যেতে পারেননি। এই কথাগুলো কিন্তু নজরুল ইসলাম খান বলেছেন। আমরা একটু সংসদ ভবন এলাকায় যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী সানভীর রুপলের কাছ থেকে জানবো সেখানকার এখন অবস্থা কি। আপোষের নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা এই মাত্র শেষ হলো এবং এরপরে তাকে কবরস্থ করা হবে জিয়াউর রহমানের কবরের পাশে এবং সব কিছুই প্রস্তুত করা হয়েছে, সব কিছু আগে থেকেই প্রস্তুত। এখানে জিয়া উদ্যানের যে বিজয় সরণী প্রান্তটি আছে, যে এখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ, নেতাকর্মী তারা ভিড় করেছেন, যারা বিভিন্ন জায়গায় জানাজায় এখানে রয়েছেন এবং তারা উপস্থিত হয়েছেন। এখন এই মুহূর্তে সংসদ ভবন থেকে গাড়ি বহর নিয়ে মানিক মে এভিনিউর পশ্চিম প্রান্ত থেকে, সেখান থেকে এখন গাড়ি বহর নিয়ে এখন জিয়া উদ্যানের দিকে রওনা হয়েছেন উপদেষ্টারা এবং লাখ লাখ মানুষ, জনস্রোত, এই জনতার ভিড়ের কারণে বেগ পেতে হচ্ছে এবং জনতার ভিড়ের কারণে বেগ পেতে হচ্ছে। সকালবেলাও তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে যখন নিয়ে আসা হয় তখনও বেগ পোহাতে হয়েছে। সেখান থেকে এই জানাজা নামাজের জন্য যখন দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয় তখনও দুই ধারে লক্ষ লক্ষ মানুষ তারা অপেক্ষা করেছেন, পায়ে হেঁটে এই জানাজার নামাজে উপস্থিত হয়েছেন। এখানে যারা এসেছেন তারা শুধু বিএনপির কর্মী নয়, তারা সাধারণ মানুষ এবং দলমত নির্বিশেষে এই মানুষের সরব উপস্থিতি বেগম জিয়ার, তার যে আপোষহীনতা, তার যে নেতৃত্ব, তার যে গুণাবলী, সব গুণাবলীর প্রতি শ্রদ্ধা জানাতে আসা। এবং মৃত্যুর কাছে সবাইকে আপোষ করতেই হয়, মৃত্যুর কাছে আপোষ করতে হয় সব প্রাণীকেই এবং এটাই নিয়ম। সেই নিয়ম মেনেই আসলে মৃত্যুর কাছে আপোষ করে তিনি শেষ বিদায় নিয়েছেন এবং গতকাল সকাল 6টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছিলেন এবং সেই চিকিৎসা নেওয়ার পরও তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি এবং এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং তারপর থেকেই রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, নানা আনুষ্ঠানিকতা শেষে এবং রাষ্ট্রীয় সম্মাননা শেষে তাকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া চলছে এবং কিছুক্ষণ আগে জামাজে জানা যায় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ, দেশ বিদেশের প্রতিনিধিরা, অতিথিরা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। তাকে শ্রদ্ধা জানিয়ে তখন তার জীবন বৃত্তান্ত পড়া হয় এবং নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য, তিনি তার জীবন বৃত্তান্ত পড়ে শোনান। সেই জীবন বৃত্তান্তে উঠে আসে তার আপোষহীনতা, তার রাজনৈতিক ইতিকথা, তার রাজনৈতিক পটভূমি, তার রাজনৈতিক প্রেক্ষাপট, তার রাজনৈতিক জিজ্ঞাসা, তার রাজনৈতিক যে ভীষণ, সব কিছু মিলিয়ে
তিনি একজন অবিস্মরণীয় এক জননেত্রীতে পরিণত হয়েছেন সেটি ফুটে উঠেছে নজরুল ইসলাম খানের সেই তার জীবন বৃত্তান্তের বর্ণনায়। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর থেকেই সারা দেশের মানুষ, সারা দেশের আনাচে কানাচে, দেশ বিদেশের মানুষ তারা শোকে মৌচমান হয়ে রয়েছে এবং তার এই শোকে বিহ্বল হয়ে যাতে এখন নিস্তব্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি শুনতে পাচ্ছি যে দক্ষিণ প্লাজায় যে জানাজার নামাজটি অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে কেন্দ্রীয়ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে, সূরা আর রহমান তেলাওয়াত করা হচ্ছে এবং সারা দেশে তার জন্য দোয়ার জন্য দরখাস্ত করা হয়েছে এবং আগামী 7 দিন দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে শোক জানানো হবে এবং নানান কর্মসূচি পালন করা হবে। এছাড়াও সারা দেশ বিদেশে যে মানুষগুলো আছে সেই দেশ বিদেশের মানুষগুলোর কাছে দোয়া চেয়েছেন এবং তারেক রহমান তার বড় পুত্র এবং তিনি যে 25 তারিখে দেশে এসেছেন তার মাত্র 5 দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করলেন এবং তিনি জানাজার নামাজে উপস্থিত হয়ে জানাজার নামাজের আগেই তিনি দেশবাসীর কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন বেগম জিয়া তার জন্য ক্ষমা চেয়েছেন, যদি কোনো ঋণ থেকে থাকেন সেই ঋণের জন্য তার সাথে যোগাযোগ করতে বলেছেন। খুবই সংক্ষিপ্ত তার কথা এবং খুবই সংক্ষিপ্ত তার বক্তব্য ছিল এবং তার পরিবার যে শোকাবহ অবস্থার মধ্যে আছে সেই শোকাবহ অবস্থার মধ্যে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সারা দেশবাসী যেভাবে সাড়া দিয়েছে এবং এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ঘিরে এর চারপাশের এলাকা এখন এই মুহূর্তে লোকারণ্য এবং সকাল থেকে আমি দেখেছি হাজার হাজার লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ঢাকায় এসেছেন এই বেগম জিয়ার জানাজার নামাজে উপস্থিত হতে এবং বেগম জিয়ার এই জানাজার নামাজে তার স্মৃতি হিসাবে রাখতে এবং তাকে যারা পছন্দ করেন, তাকে যারা ভালোবাসেন, তারা ভালোবাসায় সিক্ত করতে এসেছেন। তারা বারবারই আরেকটি কথা মনে করিয়ে দিচ্ছিল যে সৃষ্টিকর্তা যাকে সম্মান দেন তার সেই সম্মান আসলে কেউ কেড়ে নিতে পারেন না এবং বেগম জিয়া তিনি সম্মানের পাত্র, তাই তিনি তার মৃত্যুতেও তার সম্মানের পাত্র হিসেবেই তিনি এই মানুষের হৃদয়ের স্পন্দন তুলে গেছেন এবং এই মুহূর্তে দক্ষিণ প্লাজা ঘিরে যে কয়েকটি সড়ক আছে সব কয়টি সড়কের লোকারণ্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কর্ডন করে রেখেছেন এবং বিশেষ করে সেনা সদস্যরা তারা এবং পুরো জায়গাটি, পুরো জিয়া উদ্যানের পুরো এলাকাটি এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সব সদস্যরা তারা কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন এবং এখানে কোনো সাধারণ মানুষকে এখন এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সুশৃঙ্খলভাবে রাখার চেষ্টা করা হচ্ছে এবং দলের পক্ষ থেকেও সুশৃঙ্খলভাবে থাকার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকেও যে এরকম একটি শোকাবহ দিন, সেই শোকাবহ দিনে যাতে কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয় এবং বেগম জিয়ার মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 1981 সালে মারা যান তার সেই মৃত্যুতেও এই জাতির পুরো আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছিল শোক, সেই শোকের স্তব্ধ হয়ে এবং বায়তুল মুকাররমে তার যে জানাজা হয়েছিল সেই জানাজাও লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন। তারই আবার সেই ভালোবাসায় সিক্ত হলেন বেগম জিয়া এবং বেগম জিয়াও সেই গৃহবধূ থেকে উঠে এসে এক রাজনৈতিক ইতিহাস গড়ে তুললেন এবং যে রাজনৈতিক মসনদ তাকে মহিমান্বিত করেছে এবং সেটি তিনি বলেন অন্তত তার আচার আচরণ এবং তার যে রাজনৈতিক ইতিবৃত্ত সেটি দিয়ে জানান দিয়েছেন যে জনগণের কাছে কমিটমেন্ট, রাজনীতি কোনো প্রহসন নয়, প্রহসনের রাজনীতি কোনো রাজনীতি নয়, রাজনীতি হচ্ছে জনগণের কাছে একটি কমিটমেন্ট এবং সেই যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই তিনি বারবার চেষ্টা করে গেছেন এবং সেরকম চেষ্টার মধ্য থেকেই তিনি আপোষহীন হয়ে উঠেছেন এবং এই মুহূর্তে এই জিয়া উদ্যানের চারপাশে লাখ লাখ মানুষ যেমন অপেক্ষা করছেন এবং জিয়া উদ্যানের তার লাশের গাড়ি বহন নিয়ে যাওয়া হচ্ছে জিয়া উদ্যানে এবং মেজর জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে কবরস্থানে আছেন তানভীর হাসান মেঘ, সেখানকার সবশেষ খবর জানাতে। সম্পন্ন হলো বেগম জিয়ার জানাজা, লাখো মানুষের অশ্রু আর ঘুমের মারা কান্নায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। কিছুক্ষণের মধ্যেই এই জিয়া উদ্যানের সামনেই ঠিক নিয়ে আসা হবে খালেদা জিয়ার যে মরদেহ। এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটি
এই আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় শেষ বিদায় জানানোর অংশ হিসাবে ফুলে ফুলে সাজানো ঐতিহ্যবাহী এই গান ক্যারেজ নামিয়ে এই গান ক্যারেজে মূলত তার যে মরদেহ সেটি ওঠানো হবে এবং এই গান ক্যারেজে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাকে সম্মানজনক বিদায় জানাতেই এই বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং এই গান ক্যারেজ ব্যবহারের মাধ্যমেই মূলত দেশের রাজনীতি ও জনজীবনে খালেদা জিয়ার যে ভূমিকার প্রতি রাষ্ট্র ও জনগণের পক্ষ থেকে যে গভীর শ্রদ্ধা সেটির কারণেই মূলত এই গান ক্যারেজটি ব্যবহৃত হয় এবং এই গান ক্যারেজের মাধ্যমেই মূলত এই যে রাজনীতি ও জনজীবনে তার ভূমিকার যে প্রতি রাষ্ট্র এবং জনগণের পক্ষ থেকে যে গভীর শ্রদ্ধা সেটির কারণেই মূলত এই গান ক্যারেজটি ব্যবহারের মাধ্যমেই মূলত এই দেশের রাজনীতি ও জনজীবনে তার ভূমিকার যে প্রতি রাষ্ট্র জনগণের পক্ষ থেকে তার গভীর শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে এই গান ক্যারেজ ব্যবহার এই মুহূর্তে এখনো তার যে অগণিত ভালোবাসার মানুষজন, যার সেই জনগণ, যে জনগণের জন্য তিনি দেশ ছাড়েননি কোনোদিন এবং এই দেশের আত্মীয় হিসাবে ভূষিত করেছেন, সেই মানুষজন এখন চারপাশে অপেক্ষা করছেন এবং লাখো মানুষের এই জড়ো হওয়া এবং লাখো মানুষের এই অপেক্ষা বেগম জিয়াকে ভালোবাসা জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য। কারো হাতে দলীয় পতাকা, কারো হাতে জাতীয় পতাকা, কারো বা কালো শোকের কালো পতাকা। এই সব পতাকা এখন শোকে নুয়ে পড়েছে বেগম জিয়ার এই মৃত্যুতে এবং তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে তাকে সম্মান জানানো হচ্ছে। এই সম্মান যেন তার প্রাপ্তি, এই সম্মান যেন তার কর্মফল, এই সম্মান যেন তার দীর্ঘ 41 বছরের রাজনৈতিক ইতিবৃত্ত এবং তার যে এই চিরবিদায়, সেই চিরবিদায় যেন এই পুরো গণতন্ত্রকামী মানুষকে, মুক্তিকামী মানুষকে কাঁদিয়ে দিয়ে গেছে এবং এই গণতন্ত্রের জন্য তার আপসহীন সংগ্রাম এবং তার যে গণতন্ত্রের প্রতি তার একটা গাড়ি দেখলেন এখান থেকে সব এই মুহূর্তে যে উদ্যানের যে বিজয় সরণি প্রান্ত আছে, যে এখান থেকে যে রাস্তাটি আছে, সেই রাস্তাটি পুরো সেনাবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা আসলে একটি ব্যারিকেড তৈরি করছে যাতে সাধারণ মানুষ উপচে পড়া যে ভিড়, সেই ভিড় করে তারা এখানে ভেদ করে যেতে না পারে এবং এখান থেকে যাতে ভিড় করে ভেতরে ঢুকতে না পারে এবং লাখ লাখ জনতার যে স্রোত, সেই জনতার স্রোত সামাল দেওয়ার জন্যই এই ব্যবস্থা এবং এই জনস্রোত আসলে ভালোবাসার, এই জনস্রোত আসলে প্রাপ্তির, এই জনস্রোত সবার ভাগ্যে হয়তো জোটে না, কিন্তু এই জনস্রোত মানুষের ভালোবাসার, এই ভালোবাসার প্রাপ্তিকেও যেন থামানো যায় না। এই বাঁধভাঙা এই শোকাবহ মানুষদের যারা এখানে তার জানাজার নামাজে উপস্থিত হয়েছেন, সারা দেশ থেকে এসেছেন, দেশের বাইরে থেকে এসেছেন এবং বিদেশি প্রতিনিধিরা এসেছেন, তারা সকলে এই মহিষী নারীকে, এই বাংলাদেশের প্রথম
নারী প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য এখানে এসে হাজির হয়েছেন। এবং এমন একটি সময় তিনি বিদায় নিলেন যার তিনি সারা জীবন যে আপোষহীন গণতন্ত্রের পথে এগিয়েছেন এবং যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই গণতন্ত্রের যে মুক্তিপথ নির্বাচন, সেই নির্বাচনের আর মাত্র 1.5 মাস বাকি রয়েছে এবং সেই 1.5 মাস আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দেখে যেতে পারলেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষের সেই যে উল্লাস, গণতন্ত্রের পথে তাদের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার যে পথটি সেটি তিনি দেখে যেতে পারলেন না। তবে এটি তিনি স্বস্তিতে দেখে গেছেন যে ভোটহীন একটি রাজনীতি সেটিকে কিভাবে অবরুদ্ধ করে রেখেছিল দেশ, সেই অবরুদ্ধ থেকে দেশ মুক্ত হয়েছে, সেই মুক্তি তিনি দেখে গেছেন। এবং তিনি একটি বিষয়ে সব জায়গায় আজকে সারাদিনই আলোচনা চলছে, সেটি হচ্ছে তিনি কখনোই তাকে এত অত্যাচার এবং নিপীড়ন করার পরেও তিনি কখনোই কোনো কটুকতা, কখনোই কোনো প্রতিহিংসার রাজনীতি বা প্রতিহিংসামূলক কোনো কথা, কোনো মন্তব্য তিনি করেননি। এটি তার চরিত্র এবং তার ভদ্রতার একটি নিদর্শন এবং এটিকে আরও বেশি শ্রদ্ধা করছেন সাধারণ মানুষ। এবং এই মুহূর্তে তিনি যে ভালোবাসা সিক্ত হচ্ছেন তাকে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবরের পাশেই তাকে দাফন করা হবে। এবং যে সংসদ ভবনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হলো, যেই সংসদ ভবনে তিনি গণতন্ত্রের কথা বারবার বলেছেন, মুক্তিকামী মানুষের কথা বারবার বলেছেন, এদেশের আপামর মানুষের কথা বলেছেন, মানুষের সুখ দুঃখের কথা বলেছেন এবং তার নিজের পরিবারকেও তুচ্ছ জ্ঞান করে তিনি রয়ে গেছেন এই দেশের মাটিতে শত নিপীড়ন সহ্য করে। এবং এজন্যই তাকে বারবার এক অনন্য উচ্চতায় সাধারণ মানুষের মনের মণিকোঠায় তিনি পৌঁছে গেছেন এবং সেটি কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে আজকের এই জানাজার উপস্থিতিতে। এবং এই উপস্থিতি কিছুদিন আগে শহীদ ওসমান হাদি তিনি যখন মারা গেছেন, তখনও সাধারণ মানুষ যখন বাঁধ ভাঙা এই জোয়ার নেমেছিল, তাদের সেই বেদনাদায়ক একটি দিন সেটিকে দেখার জন্য এবং তার নামাজে জানাজা স্মরণ করার জন্য এবং তার নামাজে জানাজায় যোগ দেওয়ার জন্য এবং দোয়া করার জন্য। এবং আজকেও তার মতোই বাঁধ ভাঙা উল্লাস, অর্থাৎ বলাই যায় যে জনগণ যাকে পছন্দ করেন, জনগণ যে নেতা বা জনগণ যে নেত্রীকে পছন্দ করেন বা জনগণ যাকে তাদের মানুষ মনে করেন, সেই তাদের মানুষের জন্য তাদের মন কাঁদে। এবং সেটি কোনো দলের পক্ষে নয়, সেটি সাধারণ মানুষের নেতা হয়ে ওঠেন। এবং সেরকম একজন রাষ্ট্রনায়ক, সেরকম একজন নেতৃত্বের গুণাবলী সম্পন্ন মানুষ এই বেগম জিয়া, যাকে হারিয়ে বাংলাদেশ এখন রাজনৈতিক অভিভাবক শূন্য। এবং 80 বছর বয়সে তার এই মৃত্যু দেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই রাজনীতির প্রেক্ষাপটে যেখানে বারবার হোঁচট খেতে হয় এই দেশের রাজনীতিতে, যেখানে বারবার দমন পীড়নের নিগৃহের শিকার হতে হয়, বারবার অশুভ শক্তির আচর খেতে হয়, তখন সেখানে এরকম একজন রাজনৈতিক অভিভাবকের বিদায় সেটি নিঃসন্দেহে এই দেশের রাজনীতিতে একটি সংকট সৃষ্টি করবে। সেই সংকট অপূরণীয় ক্ষতি এবং এরকম একজন পথিতযশা উন্নতশীল রাজনীতিবিদ তা একটি দেশে হয়তো বারবার জন্মাবে। এবং যখন তিনি রাজনীতি শুরু করেছেন, সেই রাজনীতির শুরুতেই যখন বারবার মানুষজন বলছিলেন যে আসলে এই গৃহবধূ কিভাবে করে এত বড় দেশের রাজনীতি করবেন এবং এই মানুষের কথা শুনবেন, তিনি উর্দি পরা এক সেনা অফিসারের স্ত্রী, সেখান থেকে তিনি জনমানুষের নেত্রী হয়ে উঠেছেন, দেশ নেত্রী হয়ে উঠেছেন। এবং তার নামাজের জানাজার শেষে এখন নামাজের জানাজা শেষে আবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে দাফন করার জন্য। এবং দুই পাশে তার যে মানুষ এবং সেই মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসায় সিক্ত হয়ে তিনি যাচ্ছেন শেষ নিদ্রায় শায়িত হতে। এবং তার যে নাম শান্তি, সেই চিরনিদ্রায় শান্তিতে শায়িত হতে। এবং এই সারা দেশের মানুষ তার জন্য উন্মুখ হয়ে দোয়া করছে এবং তার জন্য মন ভরে প্রাণ খুলে দোয়া করছেন। এবং এই মুহূর্তে বিজয় সরণি এলাকায় এবং জিয়া উদ্যান এলাকায় আছেন নাজমুস সালেহী। আমরা নাজমুস সালেহের কাছ থেকে সবশেষ তথ্য জেনে নেব। হয়েছে
পুরো ঢাকা শহরে যেন আজকে পুরো ঢাকা শহরই যেন আজকে যায় না জানাজার ময়দান। পুরো ঢাকা শহরে অলিতে গলিতে যে যেখানে পেরেছেন অসংখ্য মানুষ, লাখে লাখে মানুষ এই তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার শেষ জানাজার নামাজে অংশ নিতে সবাই সর্বস্তরের মানুষ আসলে আজকে রাস্তায় নেমে এসেছে। আমি যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে যে 7 রাস্তা থেকে সোজা ফ্লাইওভার দিয়ে এসে সোজা যে রাস্তাটা চলে গেছে সেই জায়গাটিতে ফার্ম গেট এবং হচ্ছে বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেটে যাওয়ার রাস্তাটুকু পুরো অঞ্চল আসলে আজকে পুরো অঞ্চলে তিল ধারণের ঠাঁই নেই। শত শত মানুষ, হাজার হাজার লাখে লাখে মানুষ রাস্তায়, পুরো রাস্তায় যেন আজকে জায়নামাজের ময়দান হয়ে গিয়েছিল, পুরো রাস্তায় যেন আজকে জানাজার ময়দান হয়ে গিয়েছিল। মানুষ যে যেখানে যতটুকু জায়গা পেয়েছেন নির্ধারিত সময়ের আগেই সেই জানাজার কাতার আমরা দেখেছি। বাংলা মোটর থেকে ছাড়িয়ে কারণ বাজার বাংলা মোটর হয়ে সেইটা শাহবাগের দিকে গেছে, ওই দিকে আসাদ গেট থেকে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত ঠেকেছে, এইদিকে মোহাম্মদপুর থেকে সোজা গিয়ে মিরপুর পর্যন্ত, অর্থাৎ ঢাকা শহর পুরোটাই যেন আজকে জানাজার ময়দানে পরিণত হয়েছে। এই এক ঐতিহাসিক জানাজা এবং ঢাকা সহ সারা পৃথিবী আজকে দেখলো যে একজন অনন্য নেত্রী, একজন মানুষ গৃহবধূ থেকে তিনি হয়ে উঠেছিলেন বাংলার আপোষহীন নেত্রী। তার বলিষ্ঠ দৃঢ়চেতা নেতৃত্বে কিভাবে তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছেন, কিভাবে মানুষ তাকে বরণ করেছে। লাখে লাখে মানুষ যেভাবে পেরেছেন তারা সেই জানাজায় অংশ নিতে আমরা দেখেছি যে বিশেষ করে সকাল 10টার আগেই আসলে ঢাকাও তার আশেপাশে, বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এ সমস্ত অঞ্চল থেকে মানুষ আগেই এসে রাজধানী ঢাকার আশেপাশের বিশেষ করে মানিক মিয়া এভিনিউ কেন্দ্রিক যে সড়কগুলো রয়েছে তার সব কিছুই আসলে শুরুর দিকেই ভরে যায়। ঢাকার বাইরে থেকেও কিন্তু অসংখ্য গাড়ি আমরা ঢাকা শহরে দেখেছি যে বিভিন্ন জায়গায় সেগুলোকে পার্কিং করে রাখা হয়েছে, তারাও কিন্তু জানাজায় অংশ নেওয়ার জন্য এসেছেন। একটা ঐতিহাসিক জানাজা, এটি বিশেষ একটি মুহূর্ত। একজন নেত্রী দীর্ঘদিন তিনি কারাভোগ করেছেন, নিজের সন্তানকে দাফন করেছেন, আর এক বড় সন্তান তারেক রহমানকে 111-এর সময় তাকে বেগম খালেদা জিয়াকে সে সময় কারাগারে যেতে হয়েছিল। 111-এর সরকার তারেক রহমানের ওপর নির্মম নির্যাতন চালিয়ে তাকেও কিন্তু বিদেশে নির্বাসনে পাঠানো হয়েছিল। এত নির্মম নির্যাতন সহ্য করে তিনি কারাবরণকে বেছে নিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সেই অন্ধকার প্রকোষ্ঠ স্যাঁতসেঁতে জরাজীর্ণ পরিত্যক্ত এক ভবনে তিনি একাকেই নিঃসঙ্গ জীবনযাপন করেছেন, দীর্ঘ কারাবাস করেছেন। এরপরেও কিন্তু তিনি দেশ, মাটি, মানচিত্রের পতাকার প্রশ্নে তিনি কোনো আপোষ করেননি, তিনি এ দেশ ছেড়ে যাননি। তিনি বলেছেন যে এই দেশ ছাড়া তার আর কোথাও কোনো ঠিকানা নাই, এই দেশের মাটি, মানুষ তার আপন, তিনি এ দেশের মাটি, মানুষ ছেড়ে কোথাও যাবেন না। এবং তিনি শেষ পর্যন্ত কিন্তু এই মাটিতেই ছিলেন, শেষ নিঃশ্বাস কিন্তু তিনি সেখানেই ত্যাগ করেছেন। এবং তার স্বামী প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হচ্ছে। একজন মানুষের কতটা ভালোবাসা অর্জন করলে তাকে ভালোবাসার বহিঃপ্রকাশ এইভাবেও হয়, আসলে সেটি আজকে গোটা পৃথিবী দেখলো। শুধুমাত্র তার দল বিএনপি অথবা তার যে আদর্শ জাতীয়তাবাদী, তারা যে শুধু জাতীয়তাবাদী আদর্শের যারা রাজনীতি করেন তারা যে শুধুমাত্র আজকে এখানে এসেছেন তা কিন্তু নয়। এখানে দল মত নির্বিশেষে সকল মানুষজন এখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। সবার ঊর্ধ্বে তিনি উঠে গেছেন, অর্থাৎ সকল রাজনৈতিক মত পথ দর্শনকে ভুলে তিনি জাতীয় ঐক্যের প্রতীক, তিনি সার্বজনীন, তিনি সবার একজন বেগম খালেদা জিয়া আপোষহীন দেশ নেত্রী হয়ে উঠেছিলেন। সেই বেগম খালেদা জিয়ার আজ অন্তিম শয়ান, তার শেষ জানাজার নামাজে অংশ নিতে লাখে লাখ মানুষ পুরো রাজধানী জুড়ে কিন্তু আজকে রাস্তায়। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা বিজয় সরণির যে স্পটটিতে দাঁড়িয়ে আছি, মানিক মিয়া এভিনিউ অথবা সংসদ ভবনের আশেপাশে যে রাস্তাগুলো আছে শুধু সেগুলো নয়, এইটি একেবারে বিজয় সরণি থেকে এটি মহাখালী ছাড়িয়ে বনানী, এটি বনানী থেকে সোজা শাহবাগ ছাপিয়ে এটি যদি মানিক মিয়া এভিনিউ থেকে ওই রাস্তা পর্যন্ত বলি তাহলে সোজা গিয়ে আড়ং গেট আসাদ হয়ে হাতের ডান দিকে মোহাম্মদপুর থেকে মিরপুর পর্যন্ত, বাম দিকে গিয়ে ঠেকেছে সেটি নীলক্ষেত। অর্থাৎ পুরো ঢাকায় যেন আজকে জানাজার নগরীতে পরিণত হয়েছে।
পুরো ঢাকার প্রতিটি মাতৃ যে যেখানে পেরেছেন সবাই কিন্তু তার প্রিয় নেত্রীর জন্য দোয়া করার জন্য তার জানাজার নামাজে অংশ নিতে তারা সেখানে কিন্তু দাঁড়িয়েছেন। খালেদা জিয়াও তার পরিবারের উপর বড় ঝড় আসে 2007 সালের 1/11 পর। সেই সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা জারি করে। খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়। সে সময় বিএনপিকে ভাঙার, খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার নানা চেষ্টা হয়েছে, আপনারা জানেন। সেই সময় কিন্তু হচ্ছে যে এরকমও কিন্তু গুঞ্জন উঠেছে যে বেগম খালেদা জিয়া আসলে সৌদি আরব চলে যেতে পারেন। মূলত স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার একটি ভিত ও ব্যক্তিত্ব গড়ে দেয় এই বাংলাদেশে, এবং মানুষ তাকে আসলে আপসের নেত্রী হিসেবে তখনই গ্রহণ করেন। এবং 2007 সালের পটভূমিতে, মানে এপ্রিলের প্রথম সপ্তাহে কানাঘোষা শোনা যাচ্ছিল যে বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করবেন, তিনি সৌদি আরবে যেতে পারেন। তার আগে আসলে 8 মার্চ তারেক রহমান গ্রেফতার হওয়ার পর তিনি খানিকটা মুসুড়ে পড়েন এবং তিনি বেশ ভেঙে পড়েছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকে গা ঢাকা দেন। সে সময় আসলে নির্যাতন, নিপীড়ন, মুক্ত গণমাধ্যম এবং সেই সময় আসলে গণতন্ত্রের যে চর্চা তা অনেকটা সীমিত এবং সংকুচিত হয়ে পড়ে, বিধায় সেই সময় আসলে গণতন্ত্র চর্চার সেই মুক্ত পরিবেশটি ছিল না। 22 এপ্রিল রাতে বিএনপি তৎকালীন কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ সাংবাদিকদের জানিয়ে দেন যে বেগম খালেদা জিয়া সৌদি আরবে যাবেন না, তিনি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত, তবু তিনি দেশ ছাড়বেন না। খালেদা জিয়ার এই আপোষহীনতা এবং খালেদা জিয়ার এই দৃঢ়চেতা মনোভাব এবং যে কোনো সংকট দুর্বিপাকে দেশের সঙ্গে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে তা মোকাবেলা করার যে সাহস, তিনি দিনে দিনে তাকে একটি সাহসের প্রতীকে রূপান্তরিত করেছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া যখন 2013 সালে তিনি যখন যে বাসাটিতে ছিলেন, তার আগে তিনি উচ্ছেদ হয়েছেন। তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেনানিবাসের মইনুল রোডের বাড়ি, সেখানে তার দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত বাড়ি, তিনি সেই বাসা থেকে তাকে উচ্ছেদ করা হয়। পরবর্তী সময় তিনি কিছুদিন তার ভাইয়ের বাসায় ছিলেন। পরবর্তী তিনি সেখান থেকে গুলশানে তিনি তার ফিরোজায় সেই বাসাটিতে উঠেছিলেন। সেই বাসা বেগম খালেদা জিয়াকেও কিন্তু অবরুদ্ধ করা হয়। তিনি মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির ডাক দিয়েছিলেন। সেই কর্মসূচি তাকে, যাতে তিনি বের না হতে পারেন, সেদিন থেকে তার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে তাকে কিন্তু অবরুদ্ধ করা হয়েছিল। তাকে নানা রকম নির্যাতন করা হয়েছে, তবুও তিনি কিন্তু মা মাটি এবং দেশের প্রশ্নে তিনি কিন্তু সেখান থেকে এক চুল নড়ে আসেননি। অনেকে বলেন, অনেক হচ্ছে যে এরকম কথা আমরা শুনি রাজনীতির মাঠে, কিন্তু এরকম অনেক প্রচলিত অনেক গল্প আছে, সেগুলো আসলে এমন যে অনেক সময় বেগম খালেদা জিয়াকে অফার করা হয়েছে, হয় তৎকালীন আওয়ামী লীগের সঙ্গে আপোষ করলে হয়তো তাকে জেলে যেতে হতো না, অথবা তিনি যদি বিদেশে যেতে পারতেন, অথবা তিনি যদি বিদেশে চলে যেতে চাইতেন, তাহলে তার উন্নত চিকিৎসা সহ তার একটি বলা চলে বিলাসী এবং নিশ্চিত জীবনের নিশ্চয়তা ছিল। কিন্তু বেগম জিয়া সমস্ত লোভ, লালসা এবং সব কিছুকে তিনি দু হাতে ঠেলে দিয়েছেন। শুধুমাত্র দেশকে ভালোবেসে, এই দেশের মানুষকে ভালোবেসে তিনি বলেছেন এই দেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই, এবং তিনি এই দেশের মাটি এবং মানুষের সঙ্গেই থাকবেন। তিনি কথা রেখেছেন। তিনি কথা রেখেছিলেন বলেই বাংলাদেশ গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সবসময় তাকে অনুভব করেছে, এবং প্রতিটি আন্দোলনেই তিনি, যখন বাংলাদেশ রাজনৈতিক সংকটে পড়েছে, গভীর উৎকণ্ঠায় জাতি নিমজ্জিত হয়েছে, তখনই একজন বেগম খালেদা জিয়া আলোর মশাল হাতে জাতীয় অভিভাবকের দায়িত্ব নিয়ে তিনি আসলে দাঁড়িয়ে গেছেন, এবং যে কোনো সংকট দুর্বিপাকে তিনি চেষ্টা করেছেন মানুষের পক্ষে, দেশের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে বিলীন না হয় সেরকম সিদ্ধান্ত নিতে।